ওয়েলকাম টু বিকাশ আইকিউ। বিকাশ আইকিউতে তোমাদের জানাই স্বাগত। তোমরা সকলেই অবগত আছো যে 5 তারিখে ইসলামী ইতিহাস পরীক্ষা ফাজিলের 4th সেমিস্টারের জন্য। তো সময় তোমাদের হাতে অতি কম আছে, খুবই অল্প, তাই বেশি টাইম নষ্ট করব না এবং আশা করি তোমাদের প্রিপারেশান খুবই ভালোই হচ্ছে। তোমাদের প্রিপারেশানকে আরও সহজ করে তুলতে, বোধগম্য করে তুলতে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে বিকাশ আইকিউ। ঠিক আছে, তাই বলে রাখছি যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা তোমাদের উপকারের জন্যই। তোমরা জানো যে এটা কন্টেন্ট বানাই শিক্ষামূলকভাবে, আর এটা ছাত্র সমাজের উপকারের জন্যই তৈরি করা হয়েছে। তো দেখা যাক, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আব্বাসী বংশের পতনের কারণ। এটা 5 নম্বরের জন্য আমি লিখে রেখেছি, তোমরা এটাকে পড়ে 3 নম্বরের জন্য যদি আসে লিখে দিতে পারবে সহজেই। আর এই নোটটা এত সহজ করে করা হয়েছে, তোমরা যদি একবার মাত্র এই ভিডিওটা দেখো তোমরা নিশ্চিতভাবে লিখে ফেলতে পারবে, তোমাদের আর পড়ারই দরকার হবে না। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, দেখো প্রথমেই দিয়ে আছে ভূমিকা। ইতিহাসে কিন্তু ভূমিকার একটা গুরুত্বপূর্ণ নাম্বার বহন করে, ঠিক আছে। তাই জন্যে প্রত্যেকটা ইতিহাসের যখনই কোনো বড় প্রশ্ন লিখতে যাবে তোমরা ভূমিকা দিয়ে শুরু করবে। ভূমিকাতে তোমাদের কিন্তু 1 নম্বর থাকে, কত? 1 নম্বর। ঠিক আছে, বলছে যে জন্ম মৃত্যু উত্থান পতন প্রকৃতির স্বাভাবিক নিয়ম। তাই 750 খ্রিস্টাব্দে আব্বাসী বংশের উত্থান হয়, উমাইয়া খেলাফতকে পরাজিত করে। 1258 খ্রিস্টাব্দে সেটা মঙ্গল নেতা হালাকু খানের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। বেশ কিছু কারণ বিদ্যমান ছিল এই বংশ ধ্বংস হওয়ার পেছনে। যেমন কয়েকটা পয়েন্ট এবার তোমরা উল্লেখ করে দিবে, একবার পড়লে হয়ে যাবে। দেখো, প্রাকৃতিক নিয়ম। বিখ্যাত ঐতিহাসিক ইবনে খুলদুনের মতে কোনো রাজবংশই 100 বছরের বেশি রাজত্ব করতে সক্ষম নয় শৌর্য বীর্যের সাথে। তাই আব্বাসীয় বংশের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। 500 বছর স্থায়ী থাকার পর তা ধ্বংসপ্রাপ্ত হয় অবশেষে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, শাসকদের অযোগ্যতা। মোট 37 জন খলিফা, এদের মধ্যে আল মনসুর, হারুন, মামুন ছাড়া প্রায় সকলেই অযোগ্য ছিল। দুর্বলতা ও অকর্মণ্যতা তাদের ধ্বংসকে অনিবার্য করে তোলে। তাহলে এদের প্রধান কারণ কিন্তু শাসকদের অযোগ্যতা। ঠিক আছে, পরের পয়েন্টে বলছি যে উত্তরাধিকারী নীতির অভাবের কারণেও কিন্তু আব্বাসী বংশের পতন অনিবার্য হয়ে পড়ে। তার মধ্যে বলা যাচ্ছে যে খেলাফত লাভের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম না থাকায় একাধিক ব্যক্তি ক্ষমতা লাভের আশা সংঘর্ষ লিপ্ত হতো। সকলে চাইতো যে আমি সিংহাসনে আরোহণ করব, ঠিক আছে। তাই খেলাফতকে কেন্দ্র করেই কিন্তু আমির ও মামুনের সংঘর্ষ হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। তারপরের পয়েন্টে বলেছে যে সাম্রাজ্যের বিশালতা। আমরা আগেই জেনেছি যে আব্বাসী বংশের খলিফারা ছিল অযোগ্য, কয়েকজন ব্যতীত। ঠিক আছে, তাই আব্বাসী বংশের খেলাফত পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করে। মঙ্গল সাম্রাজ্যের ন্যায় এত বড় সাম্রাজ্য পরিচালনা খুব কঠিন হয়ে পড়ে দুর্বল উত্তরাধিকারীদের জন্য। তাই সেকালে যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতও ছিল না। ঠিক আছে, যে সহজেই এখনকার মতন বাসে, ট্রাম, প্লেন এরকম ছিল না। তাই সেখানে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, সহজে কোথাও সৈন্য প্রেরণ করতে পারতো না। ফলে বিশৃঙ্খলা চারিদিকে ছড়িয়ে পড়তো, এটা স্বাভাবিক ব্যাপার। আর এটাই বিদ্রোহীদের পথকে আরও প্রশস্ত করে তুলত। পরের পয়েন্টে বলেছে যে চরিত্রহীন ও বিলাসিতা। আল মামুন ছাড়া পরবর্তী খলিফাগণ সকলেই আরামপ্রিয় ছিলেন। তাহলে আল মামুনের পরবর্তী যে সমস্ত খলিফা হয়েছিল প্রায় সকলে আরামপ্রিয় ও বিলাসবহুল, এমনকি চরিত্রহীন ছিল তারা। সর্বদা তারা মদ্যপানে বা দাসীদের সাথে সময় কাটাতে অভ্যস্ত। তারা সম্রাজ্যের দিকে না তাকিয়ে, ফলে এই বংশের ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। এটাও একটা ভাইটাল গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। দেখছো তোমরা কত সুন্দরভাবে এবং সহজভাবে নোটটা প্রোভাইড করা হয়েছে। বিকাশ আইকিউ এরকমই 2 থেকে 3টা নোট দিয়ে থাকে। কটা বলো? 2 থেকে 3টা নোট দিয়ে থাকে, যা দ্বারা এরকম 4-5টা, এমনকি 10-12টা পর্যন্ত প্রশ্ন আসলেও এই একটা সিঙ্গেল নোট দ্বারা তোমরা নাম্বারটা ক্যারি করতে পারবে। তোমাদের সুবিধার কারণেই বিকাশ আইকিউ এতটা পরিশ্রম করে। তোমরা তাই একটু দয়া করে তোমাদের নিজের সুবিধার্থে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তারপরের পয়েন্ট বলছে শিয়া ও সুন্নি দ্বন্দ্ব। শিয়া সুন্নি দ্বন্দ্ব কি বলেছে, যে আব্বাসীয় বেশিরভাগ খলিফাগণ শিয়া বিদেশি ছিলেন। তারা শিয়াদের ওপর এতটাই নির্যাতন করতেন যে বাধ্য হয়ে মুস্তাসিমের শিয়া মন্ত্রী মোহাম্মদ মঙ্গল নেতা হালাকু খানকে আমন্ত্রণ জানান আক্রমণের জন্য। অর্থাৎ মুস্তাসিমের যে শিয়া উজির ছিল, প্রধানমন্ত্রী ছিল, সে শিয়া ছিল। তাই শিয়াদের উপর এতটা পরিমাণে বেশি অত্যাচার করা হয়ে গেছিল। কাদের উপর? শিয়াদের উপর এতটা পরিমাণে বেশি অত্যাচার করা হয়ে গেছিল, তিনি বাধ্য হয়ে মোহাম্মদ মঙ্গল নেতা হালাকু খানকে, কাকে না, হালাকু খানকে আক্রমণের জন্য, সাম্রাজ্য আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। ঠিক আছে, তারপরের পয়েন্ট হচ্ছে যে আমাদের হালাকু খানের আক্রমণ, আর এটাই সব থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারো। ঠিক আছে, এই কারণেই কিন্তু আব্বাসীয় বংশ ধ্বংসের মধ্যে পাতিত হয়। ঠিক আছে, আর এটা অবশ্যই লিখবে তোমরা। বলেছে যে উপরোক্ত নানান কারণে আব্বাসীয় খলিফাগণ তাদের শক্তি টিকিয়ে রাখতে অক্ষম হয়ে পড়ে। আর সেই মুহূর্তে 1258 খ্রিস্টাব্দে, কত না 1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদে আক্রমণ করেন। তো বাগদাদে আক্রমণ করে এর ধ্বংস সাধন করেন। ঠিক আছে, হয়ে গেল আমাদের কটা পয়েন্ট? 5 নম্বরের জন্য 7টা পয়েন্ট এখানেই হয়ে গেল। আরও একটা পয়েন্ট, যেটা 1 নম্বর আমরা ফুল পাবোই, তাহলে উপসংহার। এই উপসংহারে আমরা লিখতে পারি কি 8 নম্বর পয়েন্ট করে, যে সবশেষে বলা যায় যে চরম শক্তির অধিকারী হয়ে তারা অত্যাচারী, অযোগ্য, দুর্বল হয়ে ওঠে। তারা নিজেদের ক্ষমতা স্থায়ী করতে অক্ষম হয়ে পড়ে। চরম সত্য এই হলো যে পতনের চরম আঘাত হতে কোনো জাতি রেহাই পাননি। অর্থাৎ পৃথিবীতে যে যত সমস্ত জাতি এসেছে, যতই মহান বীর পুরুষ হোক, তারা মৃত্যুবরণ করেছে। যতই, যেমন মঙ্গল খান, ঠিক আছে, চেঙ্গিস খান, এই সমস্ত বিশাল তাবর নেতাগুলো কিন্তু ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি। এমনকি তাদের বংশগুলোও কিন্তু ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি। তাই জন্য স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম থেকে কেউ বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে না। তাই জন্যে উপসংহারে আমরা এটা দিয়ে দিলাম। সুতরাং তোমরা দেখতেই পেলে যে এতটা সহজ করে আমরা নোটটা বানিয়েছি। মাত্র 8টা পয়েন্ট, কটা বলো? 8টা পয়েন্ট মাত্র আমরা বানিয়েছি। আর এই 8টা থেকে আশা করা যাচ্ছে তোমরা 5-এর ফুল নাম্বার পাবে। ফুল। প্রথমে আমরা পয়েন্ট কী দেখলাম? প্রথমে ভূমিকা দেখলাম, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম হচ্ছে যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম আমরা দেখে নিলাম। তারপরে আমরা দেখতে পেয়ে গেলাম যে শাসকের অযোগ্যতা, তার অযোগ্যতা ছিল। 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পেয়ে গেলাম যে উত্তরাধিকারী নীতির অভাব। 4 নম্বর পয়েন্টে আমরা দেখলাম সাম্রাজ্যের বিশালতা, এত বড় বিশাল সাম্রাজ্য হয়ে যাওয়ার কারণে তারা শাসন কার্যক্রিয়া ঠিকভাবে চালাতে পারছিল না। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে আমরা কি দেখলাম? যে তাদের চরিত্র খারাপ ছিল, তাই তারা সাম্রাজ্যের শাসক হতে বিমুখ হয়ে পড়েছিল। ঠিক আছে, 6 নম্বর পয়েন্টে আমরা দেখলাম যে শিয়া সুন্নির দ্বন্দ্ব কীভাবে মুস্তাসিমের মন্ত্রী হালাকু খানকে আমন্ত্রণ জানান আক্রমণের জন্য, এটা দেখলাম। তারপরে 7 নম্বর পয়েন্টে দেখলাম হালাকু খানের আক্রমণ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আর এটাই প্রধান কারণ, এমনকি এটা মুখ্য কারণ। আর ওপরের বাকি সবগুলো ছিল কারণ, অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ, কিন্তু সেগুলো ছিল গৌণ কারণ। তাই হালাকু খান 1258 খ্রিস্টাব্দে বাগদাদকে হালাকু খান ধ্বংস করে। ঠিক আছে, ধ্বংস করে তছনছ করে দেয়। এই ছিল আমাদের ভিডিও। আশা করে যাই এই ভিডিও দেখে তোমরা অনেকটাই উপকৃত লাভ করবে। আর হ্যাঁ, যারা এখনও বলছি যে যারা নতুন এসেছো, ভিজিট করছো বিকাশ আইকিউতে,